দ্য ডার্ক রুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি অর্ণিক। আজ আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে সোনালী পণ্ডা। পারিবারিক শত্রুতা থেকে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় দিদিকে, তাই দিদি আজ ভাগ করে নিয়েছেন আমাদের সাথে। তবে ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে। আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ঘটনাগুলি যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করুন, তাতে বেশি বেশি করে মানুষের কাছে ঘটনাগুলি পৌঁছে যাবে। তাহলে দিদির মুখ থেকেই সরাসরি ঘটনাটা শুনে নেওয়া যাক। আজকে আমাদের সাথে পেয়ে গেছি সোনালিদিকে। তো সোনালিদি, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই চলে যাচ্ছে। আপনার একটা ঘটনা আপনি বলবেন বলছিলেন, তো সেটা কি শুনতে পারি আমরা? অবশ্যই। এই ঘটনাটা আমার সাথে না, আমার মায়ের সাথে হয়েছে। আচ্ছা। এটা বেশ অনেক বছর ধরেই চলেছিল। কিন্তু ১ম এ যেহেতু আমার বাবা-মা কেউই এই ভূত, প্রেত হুম, হুম। বা চালান জিনিসটা অতটা বিশ্বাস করে না। হুম, হুম। তার জন্য ১ম এ শুধুমাত্র ডাক্তারি ট্রিটমেন্ট হয়েছিল। আচ্ছা। আর আমি একটুখানি সুবিধার্থে বলে রাখি, হুম, আমার পুরোটা বলবো না যে কে করেছিল, কিন্তু হিন্ট দিচ্ছি। হুম, হুম। আমার বাবার যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে কাটোয়া। কাটোয়াটা নিশ্চয়ই জানেন, বর্ধমান ডিস্ট্রিক্টে। হুম, হুম, হুম। একদম আমার বাবার গ্রামের বাড়িটা হচ্ছে একদম অজয় নদী থেকে ৫ মিনিটের হাঁটা পথ। আচ্ছা। এবার আমার ভাই হওয়ার পরে ১.৫ বছর পরে আমার বাবা মা আমাদেরকে নিয়ে রিসরায় চলে আসে। আচ্ছা। এবার রিসরাতে জায়গা কিনে আমাদের বাড়ি করা হয়। এবার ঘটনাটা হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না, তখন আমি ক্লাস 3 বা 4 এ পড়ি। হুম। এরকম একটা সময়ের ঘটনা। আর আমার মায়ের তো বিরাট লম্বা চুল ছিল। আচ্ছা। আর আমরা যেখানটায় থাকতাম লিসরাতে, ওখানে তালবাগান বলে একটা জায়গা ছিল। সেখানে কি হতো, আমার মা বিকেলবেলা হুম, চুলটা যেহেতু ভেজা থাকতো, কাজ চান টান করার পর তো আর চুলটা সেখানে শোকানো হতো না, ওই অবস্থায় রান্না বান্না সব হচ্ছে। হুম, হুম, হুম। চুলটা শোকানোর জন্য চুলটাকে ছেড়ে দিয়ে আমার মা হচ্ছে গোবর গোড়াতে যেত। আচ্ছা। ঘুঁটে দেওয়া হবে বা বাড়িতে নেতা দেওয়া, তখন কি ছিল, মেঝে ছিল না, মাটির ছিল। হুম, হুম। তো হঠাৎ একদিন শুরু হলো কি, আমার মায়ের কানে ব্যথা। এতটাই কানে ব্যথা যে মা কানে ব্যথার চোটে আর কোনো কিছু সহ্য করতে পারছে না। নিয়ে এরকমই শুধু কানে ব্যথা, কানে ব্যথা, কানে ব্যথা। আমাদের এখানকার অনেক ডাক্তারকে দেখিয়েছি, সরকারি হসপিটালের ডাক্তারকে দেখিয়েছি। এমনকি আমার পিসির বাড়ি শিমুরালিতে, ওইখানেও একজন ভালো কানের ডাক্তার আছে, সবাই বললো ওখানে গিয়ে দেখাতে। ওখানেও দেখানো হলো, কিন্তু কোনো রেজাল্ট পেলো না। লাস্টে এরকম কানে ব্যথা চলতে চলতে প্রায় ৬ মাস পর আমার মা বিছানায় শুয়ে শুয়ে একদিন বলছে আমার হুম। বাবাকে, দেখো না আমার পাটা না কে যেন টেনে ধরছে। আচ্ছা। খাটের তলা থেকে কে টানছে। আচ্ছা। নিয়ে আমার বাবা বলছে কে টানবে, আমার ভাই খুব বদমাইশ ছিল, ভাইয়ের নাম প্রদীপ। তো হুম, বাবা বলছে নিশ্চয়ই প্রদীপ পা ধরে টানছে, প্রদীপ তো ওরকম করে। আমার ভাই প্রচন্ড বদমাইশ ছিল ছোটবেলায়। হুম, ওই মায়ের নাইটি পরে ফেলতো, আমার জামা পরে ফেলতো। হুম। নিয়ে বাবা তখন বলছে যে তাহলে প্রদীপই এরকম তোমার পা হাত পা টানাটানি করছে, কিন্তু দেখে যে আমার ভাইও পাশে বসে আছে। আচ্ছা। ভাই বলছে আমি তো করিনি। আমাকে বলছে তুই করেছিস, এরকম বদমাইশি করে না, লোক ভয় পাবে। আমি বলছি না, আমিও করিনি। হুম, এরকম প্রায়ই মা মাঝরাতে বলতো এরকম আমার হাত পা ধরে টানে, কখনো হুম, চুল ধরে টানছে, কখনো হাত ধরে টানছে। আর আমার মা সবসময় চুলটা খোপা করে রাখতো, শুধুমাত্র যখন চুলটা ভেজাতো যেদিন, হুম। সেদিনকে যা চুলটা ছাড়তো, নাহলে চুলটা সবসময় খোপা করাই থাকতো। আমার মা তারপর থেকে চুলটা খোপা করে রাখতে পারতো না, যখনই চুলটা বাঁধতো না তখনই চুলটা খুলে যেত। আচ্ছা। একমাত্র বেনি করে রাখতে হবে, নয়তো আর কোনো উপায় নেই। ক্লিপ আটকা কি গাড়া আটকা কোনো কিছুতে আটকে থাকতো না, চুলটা খুলে যেত। এরকম করতে করতে তখন আমার মা অল্প অল্প ভাত খেত। হঠাৎ করে দেখলাম কি সন্ধ্যাবেলা ভাত খাওয়া শুরু করছে। এতটাই পরিমাণে খাচ্ছে যে পারলে সে আমাদের খাবারটাও খেয়ে ফেলে। তারপর থেকে শুরু হলো আমার আর আমার ভাইয়ের উপর অত্যাচার। মা রীতিমতো আমাদেরকে মেরে ফেলার জন্য দাউলি, যে দাও হয়, যে কাঠারি যেটাকে বলে, হুম, হুম, হুম। ওইটাকে তুলতো। এমনকি আমার ভাইকে তো একবার এমন ঘাড়ে কামড়ে দিয়েছিল, সে বলার মতো না। ভাই তারপর থেকে মায়ের কাছে যেত না। মানে আপনার মা আপনার ভাইকে কামড়ে দিয়েছিলেন ঘাড়ে? হ্যাঁ, কামড়ে প্রায় রক্ত খাওয়ানো, রক্ত বের করে দিয়েছিল। মানে বিনা কারণে? বিনা কারণে। আমাদেরকে সহ্য করতে পারছিল না। আচ্ছা।
আর আপনার বাবাকে কি কিছু করতেন? মানে রেগে যাওয়া বা কিছু? হ্যাঁ, মানে সবার উপরেই রেগে থাকতো। মানে শুধু যে আমাদেরকে তা না, মানে সবার উপরে। পাশে আমার মামা বাড়ি ছিল। মায়ের যে মা, বাবা হুম, বা তার ভাই বোনেরাও যে এসে কোনো ভালো কথা বলছে, সেটাও উনার সহ্য হতো না। আচ্ছা। আর প্রায়ই রাত্রেবেলা খালি বলতো আমাকে এরকম হাত ধরে টানছে, পা ধরে টানছে। আমার হুম, ভালো লাগছে না। আমার পাশে কি একটা শুয়ে আছে। মা অনুভব করতো। দেখতে হয়তো কোনোদিন পাইনি। হুম, ঠিক হুম, জানি না। মানে কিন্তু উনি অনুভব করতো কেউ একটা শুয়ে আছে মনে হচ্ছে। হুম, আর আমার মা তো খুব সাহসী ছিল। মানে রাত্রেবেলা একা একা বাথরুমে চলে যেত। এবার আমার বাড়ির পাশে একটা ডুমুর গাছ ছিল। হুম, সেই ডুমুর গাছটার মধ্যে একদিন আমার মা ওরকম বাইরে বেরিয়েছে, তো হঠাৎ দেখছে নাকি মায়ের ভাষা মতো, যে হুম, দেখছে ডুমুর গাছটার মধ্যে একটা বাচ্চা ছেলে বসে আছে। হুম, মানে আমাদের যেমন কি হয়, দুটো চোখ, নাক, মুখ, এই তো আমাদের মুখের মধ্যে আছে, মানে আমাদের হুম, ফেসের মধ্যে। হুম, হুম, তো মা দেখতে পাচ্ছে সেই ছেলেটা, যে বাচ্চাটা, হুম। ছেলে হোক বা মেয়ে হোক, যে বাচ্চাটা, সে বাচ্চাটার মুখ ভর্তি শুধুমাত্র চোখ, আর চোখটা লাল লাল করে জ্বলছে। মানে পুরো মুখ ভর্তি মানে প্রচুর চোখ? শুধু চোখ, যেমন মানে আনারসের যেমন চোখ হয় না, হুম, হুম, হুম। মানে ওরকম শুধু চোখ। চোখগুলো জ্বলছে লাল হ্যাঁ, রঙের? লাল হয়ে জ্বলছে, যেমন টুনি লাইট যেরকম জ্বলে, হুম, হুম। এরকম লাল হয়ে জ্বলছে। নিয়ে মা তখন সেন্সলেস হয়ে যায়। বাবা! এবার মা যখন বাথরুমে গেছে, বাবা তো টের পেয়েছিল যে বাইরে গেছে। তো হুম। অনেকক্ষণ হয়ে যাওয়াতে যখন আর মা ঘরে আসে না, তখন বাবা বাইরে গিয়ে দেখে তখন মা পড়ে আছে। এই বাবা সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে দিদাকে দাদুকে ডেকে নিয়ে আসে, সবাই মিলে এসে মাকে দেখ ধরাধরি করে তোলে। যখন মায়ের যখন জ্ঞান ফিরলো, তখন মা বলছে এরকম একটা বাচ্চা ছেলে, মানে বাচ্চা ছিল আর কি, সে বাচ্চাটার অজস্র চোখ, আর চোখগুলো সব জ্বলছে। মানে সে বাচ্চাটা কিন্তু যে মাকে ইন্টেনশনালি যে কিছু বলছে বা কিছু করছে সেরকম না। সে কিন্তু সেই বাচ্চাটা ওই গাছের মধ্যেই আছে, ডুমুর গাছের মধ্যে। আচ্ছা। মানে ওনাকে যে ডাকছে বা ওনাকে ভয় দেখাচ্ছে কিরকম না, ও ওর মতোই আছে। হুম। কিন্তু উনি ওটা দেখে সেন্সলেস হয়ে যায়। নিয়ে আমার বাবাকে বলাতে বাবা বলে যে তোমার এরকম শরীর খারাপ যাচ্ছে, আর সবসময় কানে ব্যথা, সবসময় কানে ব্যথা। আর তুমি ইদানিং একটুখানি বেশি বাড়াবাড়ি করছো, অল্প কিছুতে রেগে যাচ্ছ, ছেলে মেয়েকে মারছো। ছেলেটাকে তো এমন কামড়ে দিলে সে বলার মতো না। যে আমার দাদু বলছে যে এরকম চেনা জানা একজন আছে, তাকে ডেকে নিয়ে এসো। আর বাবা বলছে না না, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার মা অনেক সময় জানতেন যে মানে উনি সজ্ঞানে এরকম কামড়ে দিয়েছেন, দাঁত তুলেছিলেন, এটা উনি জানতেন? আমার মা, হুম। না আমার মা জানতো না। মানে ওটা করেছেন যে উনি মানে সেন্স ছিল উম, না তখন? উনি নিজের না মধ্যে না, ছিলেন উনি না? তার পরক্ষণেই আবার ডাকছে, যখন ভাই যখন ভয়ে যাচ্ছে না, হুম, হুম, যে হুম। না তুমি আমাকে এরকম কামড়ে দিয়েছো, আমার এরকম হয়েছে। বলছে কোথায় আমি তোকে কামড়ালাম? মানে আমি তখন ক্লাস 3 পড়ি, মানে আমার ভাই আমার থেকে 3 বছরের ছোট, ভাই তখন স্কুলেও ভর্তি হয়নি। আচ্ছা। মানে এতটাই ছোট বাচ্চা, ও তাকে ওরকম কামড়ে দিচ্ছে। আমাকেও 2-3 বার চুলি মুঠি ধরে এমন টেনেছে, হাতের মধ্যে প্রায় মানে অনেকটা চুল উঠে এসেছে মায়ের। নিয়ে এরকম করতে করতে মানে এরকম কানে ব্যথা হচ্ছে যখন তখন, ওরকম মানে হ্যাম্পার হয়ে, মানে কি বলে ওটাকে, মানে ভাইলেন্ট হয়ে যাচ্ছে। আর যখন তখন ঝগড়া করছে বাবা মার সাথে, বাবার সাথে, মানে যখন মানে ঝগড়া করছে না, অকথ্য ভাষায় গালাগালি করছে। মানে যে ভাষাগুলো আমার মা কোনোদিন বলতো না। মানে অকথ্য ভাষায় গালাগালি করছে মায়ের। মানে আমার বাবার বাবা মা তুলে বলতে গালাগালি করছে। আর বাবাকে খালি বলতো তুই কাটোয়া চলে যা, তুই এখানে থাকবি না, তুই কাটোয়া চলে যা। আচ্ছা, কিন্তু যখন এই কথাগুলো উনি বলছেন, ওনার ভয়েসটা কি মানে ওনার মতোই ছিল নাকি একটু অন্যরকম শোনা হ্যাঁ, যায়? আমরা একটা মানুষ রেগে গেলে যেমন করে বলে। না, এটা কি আপনার মানে আপনার মা ধরুন রেগে গেলে যেমন ভয়েস হতো ওরকম, নাকি অন্য কারোর না মতো না, আরো শোনা? বেশি, আরো আচ্ছা, হাইপার হয়ে গেছে। আচ্ছা। আমার মা নর্মালি মানে যদি রেগে যায় আমাদেরকে মারধর করার সময় খুব জরুরি, মানে জানোয়ার এরকম ভাবে একটা কথা বলতো। হুম, মানে মানে এমন করে বলবে যাতে আশেপাশের লোক শুনতে না পায় ব্যাপারটা। হুম, মানে একটা মান সম্মানের পরোয়া বেশি করতো। হুম। কিন্তু ওই অবস্থা, ওই মানুষটাই অকথ্য ভাষায় আমাদেরকে, বাবাকে, এমনকি তার বাবা মাও যদি কখনো আটকাতে এসছে, বাবা মাকেও, মানে আমার দাদু দিদাকে, মানে মায়ের বাবা মা আমার দাদু দিদাকে ওরকম ভাবে গালাগালি করতো। তারপরে আমার জেঠু এসেছিল একবার, যে এরকম খবর পেয়ে যে কি হয়েছে, তখন জেঠুকে তো এমন একটা মানে বাজে ভাষায় গালাগালি করেছে। জেঠু মানে তারপর মানে বিকেল বেলা এসছে, রাত্রের টুকু থেকে পরদিন সকালবেলায় চলে গেছে, মানে সহ্য করার মতো না। যে বা কেন এসছে এখানে।
এমন কিছু ভাষায়, মানে এমন অদ্ভুত অদ্ভুত ভাষা এরকম করতো। তারপরে তো একদিন আমার মনে আছে, মানে আমার মাকে বলছে, মা খুব খিদে পেয়েছে স্কুল থেকে এসে, মা খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মা আমাকে খেতে দিয়েছে, খেতে দেওয়ার পর মাও খেতে বসেছে। আমি বলছি দুপুরবেলা খাওনি তুমি? বলছে হ্যাঁ খেয়েছি, তবু আমার একটু খিদে লাগছে, তোর সাথে খাবো। মা কি করলো, মানে খেতে খেতে আমার যখন প্রায় শেষ হয়ে এসছে, মা বলছে আমাকে, রেগে গিয়ে মানে চোখগুলো লাল লাল করে আমাকে বলছে, তোকে আর খেতে হবে না, তুই চলে যা, আমার এই ভাতে হবে না, আমার ওগুলোও লাগবে। নিয়ে আমাকে আমি যখন বলছি আমার তো খুব খিদে পেয়েছে, আমি স্কুলে খাইনি, বলছে খাসনি কেন, আমি কি না করেছি? আর তুমি তো টিফিন দাওনি। বলছে আবার মুখে মুখে তর্ক করে। এরকম কয়েকটা বলে আমাকে এমন একখানা চড় মারলো, মানে প্রায় 3টে আঙুলের দাগ পড়ে গেছে গালে। নিয়ে আমি কাঁদতে কাঁদতে চলে গেছি। ওই ভাতটা খেয়েছে, আরো হাঁড়িতে যা ছিল মনে হয় সেটাও নিয়ে নিয়েছে। তার কিছুদিন পর আমাকে, তখন আমি ক্লাস 4 থেকে 5-এ উঠেছি, যেদিন রেজাল্ট দিয়েছে, আমাকে এমন ভাবে মেরেছিল, আমার গালে এখনো অব্দি দাগ আছে, হালকা বোঝা যায় এখন। বাবা! মানে গালটা, মানে কিরকম বলবো জানো তো, মানে যে দাঁতে লেগে গালটা প্রায় ফুটো হয়ে গেছিল। কিছু খেতে পাচ্ছিলাম না প্রায় 1 সপ্তাহ মতো, এখনো গালের মধ্যে দাগটা আছে। উনি মেরেছিল, হাতে মেরেছিল। তো এরকম করতে করতে ডাক্তার দেখানো হচ্ছে ওনাকে। তারপরে বেশ কয়েকজন বললো যে মনের ডাক্তার দেখানো, মানে সাইকোলজিস্ট কে দেখাতে, ওনার মনে কোনো অসুবিধা হয়েছে নাকি, নার্ভের ডাক্তার দেখাতে। হুম। মানে কোনো ডাক্তারই মানে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে উনি একদম সুস্থ। আর ওই যে সবসময় যে কানে ব্যথা কানে ব্যথা, কানে কোনো প্রবলেমই নেই, কানে কোনো প্রবলেমই নেই। তখন ডাক্তার বলছে ওনাকে সত্যি সত্যি কানে ব্যথা হয়, আপনারা জানেন? বাবা বলছে হ্যাঁ এতটাই কানে ব্যথা হয় যে ও সহ্য করতে পারে না। আর দেখবেন নর্মালি কানে ব্যথা হলে, দাঁতে ব্যথা হলে খুব কষ্ট হয়। হুম। আর তার এতটাই কানে ব্যথা হচ্ছে, সে চিৎকার করতে পারছে, শুধুমাত্র শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর বাবা গো মা গো আমি আর পাচ্ছি না, আমি কানে এবার কি মরে কোনো যাবো। ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া এরকম কিছু কিচ্ছু কি? নেই, শুধু কানে ব্যথা। আচ্ছা। যে কান থেকে পুজ বেরোচ্ছে, বা মানে ওই যে হুম, ফুলে গেছে, হুম, হুম। বা কিচ্ছু নেই। অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে, পেইন কিলার খেয়েছে, কোনোতেই কোনো কিছু হয়নি। এরকম করতে করতে এরকমই খাটের তলা থেকে পা ধরে টানে, খাটের তলা থেকে হাত ধরে টানে। কখনো কখনো মা এরকম চুল খুলে বাইরে গিয়ে একা একা বসে থাকে। মানে হ্যাঁ, খাটের তলা থেকে পা ধরে হাত ধরে টানেন? উনিই টানেন? ওনাকে কেউ টানে। ওনাকে কেউ টানেন? আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমরা যখন উঁকি মারি বা কিছুই দেখতে পাইনি। হুম, এরকম করতে করতে মা যখন এরকম বলতে থাকলো যে ওখানে একজন দাঁড়িয়ে আছে, বা এখানে একজন দাঁড়িয়ে আছে, হুম, হুম, আমরা কিন্তু কাউকে দেখতে পেতাম না। এবার হয়েছে কি, একদিন বিকেল বেলা আমরা ঘুমিয়েছি, মানে দুপুর বেলা ঘুমিয়েছিলাম আর কি। হুম, হুম, তো ঘুম থেকে উঠতে অনেক সময় হয় না যে সন্ধ্যা হয়ে যায়, হুম, হুম, যে সকাল মানে সকালবেলা ঘুম থেকে উঠছে কি বিকাল বেলা উঠছে, এরকম একটা কনফিউশন হয়ে যায়। হুম, হুম। নিয়ে সবাই সন্ধ্যা দেবে, তো সবার দেখছি শাক, মানে মানে অলরেডি বেলা থাকতে থাকতে সবাই সন্ধ্যা দেওয়া শুরু করেছে, ঘন্টা বাজছে। আমি ভাবছি যে কি হলো রে, সকালবেলা সবাই এরকম করছে কেন। আমি স্পষ্ট দেখতে পেয়েছি, আমি যে খাটে শুয়েছিলাম, আমার মা এরকম বড় একটা, যেরকম চুল খুলে যেমন থাকতো, হুম। ওরকম চুলটা খোলা, মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু আমার মা কোনো সময় মাথায় ঘোমটা দিত না, মাথায় ঘোমটা দেওয়া, একটা বড় লাল টিপ আর টকটকে লাল সিঁদুর। আমাকে উঠতে দেখে বলছে তুমি শুয়ে থাকো, এখন উঠতে হবে না, একটু শো, আমি তোমাকে পরে ডাকবো। আমি তো ঘুমিয়ে আছি, এসে খানিকক্ষণ পর দেখছি আমার মা গালে চড় মেরে মেরে ডাকছে, বেহায়া মেয়ে, এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি, তুমিই তো আমাকে ঘুম পাড়িয়ে রেখে গেলে। তখন বাবা বলছে তোর মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, আর তোর মা তোকে এসে ঘুম পাড়িয়ে রেখে গেল। এই সবে আমরা বাড়িতে ফিরলাম। আমার বাবা মাকে আমি বিশ্বাসই করাতে পারলাম না যে মাই এসে আমাকে আবার ঘুম পাড়িয়ে রেখে গেল, যে আমি তোমাকে পরে ডেকে দেবো। মানে যে এসেছিল তাকে পুরো আপনার মায়ের মতোই দেখতে ছিল? একদম আমার মায়ের মতো, এরকম বড় লাল টিপ, মাথায় চওড়া করে সিঁদুর, মায়ের মতো চুল খোলা, কিন্তু মাথায় ঘোমটাটা দেওয়া। আচ্ছা, যেই ঘোমটা বা যেই শাড়ি পরেছিলেন ওই শাড়ি কি আপনার মায়ের রয়েছে, মানে ছিল আর কি? হ্যাঁ, ওরকমই একটা শাড়ি আমার মা সদ্য কিনেছিল। আচ্ছা। তো চুল মানে কি অত বড় ওনার ছিল মানে? আমার মায়ের বিরাট বড় চুল, হ্যাঁ প্রায় কোমর বলছিলেন। ছাড়িয়ে গেছে হুম, চুল। হুম। এবার অনেকে বলে মেয়েদের চুল কোমর ছাড়াতে নেই, কিন্তু আমার মায়ের চুলটা এতটাই পছন্দ ছিল, আমার বাবা, যেমন বাবা কোনো সময় চুল কাটতে দিত না আমার মাকে।
ওই ঘটনার পর থেকে আমার মায়ের চুল বড় আছে, কিন্তু ওরকম আগের মতো আর নেই। আচ্ছা। চুল উঠে গেছে। তো এরকম করতে করতে একজন মুসলমান ভদ্রলোক হুম শর্মা বিক্রি করতে এসেছিল। আমরা শর্মা দাদু বলে শর্মা, তারপরে ওই যে দেখবে যে আতর, হুম হুম। এসব পাড়ায় পাড়ায় গিয়ে যে কি বলে, চোখে যেটা পড়ে ওটাকে শর্মাই বলে। হ্যাঁ, সুরমা বলে। সুরমা ওইগুলো পড়াতে আসছিল। উনি কিন্তু আমাদের পাড়ায় কোনোদিন ঢোকেননি, কারণ আমাদের পাড়াটা তো পুরো হিন্দু পাড়া। আর হুম হিন্দুরা ন্যাচারালি ওরকম সুরমা টরমা পড়েনি। হুম হুম। তো একদিন এসছে, আসার পর আমার মা ওরকম একটা খাটিয়া পাতা ছিল, তার মধ্যে শুয়ে শুয়ে ওরকম গোঙাচ্ছে, আর বাবা রান্না করছে। মানে তখনই এমন একটা পরিস্থিতি, হয়তো আমার মাই কানে ব্যথার জন্য আর বাঁচবে না। একদম রোগা কঙ্কাল হয়ে গেছে আমার মা। আমার ফেসবুকে দেখবে আমার মায়ের ফটো দেওয়া আছে। তো সেই মানুষটা একদম রোগা কঙ্কাল হয়ে গেছে। নিয়ে আমার বাবাকে লোকটা আলাদা করে ডেকে নিয়ে এসে বলছে কি যে একটা কথা জিজ্ঞেস করবো? বাবা বলছে হ্যাঁ বলো। না তোমার বউয়ের কি হয়েছে? না বাবা বলছে কানে ব্যথা। নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা তোমার বাড়িতে আসবো, তোমরা সন্ধ্যাবেলা থাকো তো? বাবা বলছে হ্যাঁ থাকি। বলছে তাহলে তুমি এক কাজ করবে, কিছু ধুনো নিয়ে আসবে, আর একটা খুব সেন্টের ধূপকাঠি নিয়ে আসবে। নিয়ে বাবার কাছে যখন ডাক্তার দেখিয়ে দেখিয়ে উনি মানে সর্বশান্ত হয়ে গেছে, আর কোনো উপায় নেই। তো উনি ভাবতে, বাবা তখন আন্দাজ করেছে যে উনি কিছু একটা করবে। উনি সন্ধ্যাবেলা এসছে, আসার পর আমি, আমার ভাই, আমার ছোট মামা, ছোট মাসি, দাদু আর দিদা, এরা সবাই বসে আছি। বসে থাকার পর আমার মাকে বলছে কি রে, তোকে কে পাঠিয়েছে? আমার দাদু বলছে এরকম প্রশ্ন করার মানেটা কি? স্বাভাবিক, যে কোনো বাবা মায়ের সামনে যদি তার সন্তানকে কেউ জিজ্ঞেস করে তোকে কে পাঠিয়েছে, হুম হুম বা আমারই রাগ হবে। হুম। আর আমার দাদুর বড় মেয়ে হচ্ছে আমার মা, একটু বেশি আদরের। নিয়ে আমার মা বলছে কেন বলবো তোকে আমি কোত্থেকে এসেছি? তখন মায়ের ভয়েসটা না চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা মানে আমি আর আমার ভাই ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে ছোট মামাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা, ভয়েসটা যে চেঞ্জ হয়েছে ওটা কি কোনো মানে মহিলারই তো ছিল নিশ্চয়ই ভয়েসটা? না না, ওরা মহিলা ছিল না। আচ্ছা, মানে পুরুষ কণ্ঠ মতো? হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনি বলছিলেন যে আপনি একজন মহিলাকে সেই দেখেছিলেন ওরকম ওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একটা মহিলাকে দেখেছিলাম, কিন্তু হুম, ভয়েসটা ওনার ছিল না, একটা আচ্ছা পুরুষ মানুষের গলা ছিল। আচ্ছা। তারপর কি? তারপরে উনি বললো যে ঠিক আছে, তাহলে তুই একে অত্যাচার করছিস কেন? বলছে আমাকে তো ওর কাছে পাঠানো হয়েছে। মায়ের ভিতর থেকে বলে যাচ্ছে কিন্তু। মা মানে মাথাটা দেখবে অনেক সময় ঘুম পেলে পরে মাথাটা ঝিমিয়ে পড়ে না, হুম হুম হুম। ওরকম ঝিমিয়ে ঝিমিয়ে মা এই কথাটা বলেছে। কিন্তু মা কিন্তু বেশ ভালো জেগেছিল, যে ঘুম পাওয়ার কিন্তু ওনার কোনো কারণই নেই। যে একটা মানুষের যে ঘুম পাবে, তো ঘুম দেখবে অনেকক্ষণ আগে থেকে সে ঢুলতে থাকবে, বা তার মনটা হুম অন্যরকম হুম থাকবে, চোখ মুখ অন্যরকম থাকবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। হুম। মা হঠাৎই উনি যখন জিজ্ঞেস করতে তোকে কে পাঠিয়েছে, তখন থেকে আমার মা ওরকম ঝিমোতে শুরু করেছে। তারপরে বলছে কেন পাঠিয়েছে? না ওকে শেষ করে দেওয়ার জন্য, ওকে নিয়ে তবেই আমার মুক্তি হবে, আমাকে আটকিয়ে রেখেছে ওর জন্য। নিয়ে তারপরে বলছে আমি তো ওকে ভেবেছিলাম যে ও আমাকে প্রথমবার দেখেই শেষ হয়ে যাবে, কিন্তু জানি না ওর কি জন্য ও শেষ হলো না। মানে প্রথমবার তা- দেখে বলতে ওই বাচ্চার রূপে নাকি? হ্যাঁ ওইটাই, একদম উনি সেন্সলেস হয়ে গেছে, মরে যায়নি। মানে সে বিভিন্ন রকম রূপে আসছে কখনো, মানে হ্যাঁ, নিয়ে বাচ্চা আমার থেকে। ভাইকে নাকি কখন এসছিল, ভাইয়ের কাছে না একটা সাপ ঘুরে বেড়াচ্ছিল। মানে এটা কিন্তু কখন? ভাইয়ের সেটা আমি জানি না, ওটা আমার মাই বলে যাচ্ছে। আচ্ছা। যে কিন্তু ভাইয়ের একটা মানসিক ছিল, আর ভাইয়ের গলায় বাবা লোকনাথের লকেট আছে। হুম হুম আর আমার ভাই কথায় কথায় খালি বাবা লোকনাথকে চিনিস, বাবা লোকনাথকে জানিস, মানে বাবা লোকনাথকে খুব বিশ্বাস করে। হুম। যার জন্য ভাইকে কিছু করেনি বা করতে পারেনি হয়তো। নিয়ে আমাকেও একবার ক্ষতি করতে আসছে, মানে উনি কিন্তু নিজেই বলে যাচ্ছে, হুম হুম। কিন্তু করেনি। ওনার মোটিভটা ছিল আমাদের কাউকে নিয়ে গেলে হবে না, আমার মাকেই নিয়ে যেতে হবে।
নিয়ে বলছে তখন লোকটা বলছে, তুই এই মহিলার হাত পা ধরে টানিস কেন? বলছে, আমি ওকে বিরক্ত করতে চাই। বলছে, ও আর কিছুদিন পর ওকে আমি নিয়ে যাব না, কি করে না, কোনো রকম ভাবে গলায় দড়ি দেবে বা বিষ খেয়ে নেবে। মানে ওই তখন যন্ত্রটা তা সহ্য না করতে পেরে এরকম। হ্যাঁ, নিয়ে বলছে, তাহলে ওর ছেলে মেয়েকে অত্যাচার করছিস কেন? ও বলছে, ওর ছেলে মেয়েকে অত্যাচার করলে ওর কাছে যখন আমি থাকবো না, ও একটু দূরে সরে যাবো, ওর ছেলে মেয়েকে দেখে ওর কষ্ট হবে, ওর তখন আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না। বলছে, তাহলে ওকে মারবি, যখন মেরে ফেল। বলছে, না, আমাকে হুকুম আছে ওকে আস্তে আস্তে তোড়পে তোড়পে মারার, মানে তোড়পে তোড়পে মারার হুকুম আছে। আচ্ছা। নিয়ে তখন ওই লোকটা বলছে, তুই ওকে ছাড়বি না তাহলে, তাই তো? বলছে, না, ওকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমাকে মুক্তি দেবে না। যে তোকে আমি মুক্তি করিয়ে দেবো। বলছে, না, আমাকে যে পাঠিয়েছে আমার মুক্তি তার হাতে, আমি নাহলে আমাকে মানে আমি মুক্তি পাবো না। সেদিনকার এই কনভারসেশনের পর লোকটা চলে গেছে। চলে যাওয়ার পর আমার বাবাকে আলাদা করে ডেকে বলে গেছে ওনার বাড়িতে যেতে। এটা কিন্তু আমরা কেউ জানি না। আচ্ছা। উনি চলে যাওয়ার পর আমার বাবাকে, আমার বাবার নাম ধরে আমার মা বলছে, ওনার বাড়িতে যেতে ডেকে গেল তো, তুই যাবি তো? ঠিক এরকম ভাবেই বলছে। বাবা বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর তুমি কি রকম ভাষায়, মানে কি রকম ভাবে কথা বলছো? ভালোভাবে কথা বলো, এমন দেবো না। বলছে, তুই যা না ওর বাড়িতে, তারপরে বুঝতে পারবি। নিয়ে আমার মা ঘুমিয়ে পড়ার পর আমার বাবা গেছে। নিয়ে বাবা বলছে যে ওনার বাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে এই 5 মিনিটের হাঁটা হাঁটা রাস্তা। আমার বাবা আর আমার ছোট মামা গেছিল। নিয়ে বলছে, রাস্তায় কুকুরগুলো এত পেছনে লেগেছে, মানে যেতে দিচ্ছে না, একদম পারলে কামড়ে খেয়ে ফেলে। যদিও কোনো রকম ভাবে আশেপাশের লোক ছিল যারা, তারা কুকুরগুলিকে কোনো রকম খাবারটা দিয়ে আটকে রেখেছে। বলছে, তারপরে এমন হয়ে গেছে পা যেন নড়ছে না, মানে বহু কষ্টে ওরা পৌঁছেছে ওইখানে। প্রায় ওই 5 মিনিটের রাস্তা আধা ঘন্টায় পৌঁছেছে। রোজকার চেনা রাস্তা, সেখানে চেনা কুকুর হ্যাঁ, মানে রোজকার চেনা রাস্তা। কুকুরগুলো চেনে নিশ্চয়ই এই রাস্তা এবার ও। হ্যাঁ, আর কুকুরগুলো আর ওই যে জায়গাটা, মানে যে জায়গাটা ওনার বাড়ি, ওর পাশে দুটো মাঠ আছে, একটা বড় মাঠ একটা ছোট মাঠ। যেটা বড় মাঠ বলছি আমরা, সে বড় মাঠটার মধ্যে না বড় বড় টুর্নামেন্ট যেগুলো হয় না পাড়ায়, হুম যে তুই একটা পাড়া মিলে যে টুর্নামেন্ট, বা 15ই আগস্টের সময় যে ফুটবল খেলা, হুম হুম। এইসব হতো। আর যে ছোট মাঠ, ওই ছোট মাঠে আমরা খেলতাম। আর ছোট মাঠের মধ্যে, মানে ছোট মাঠের পাশে একমাত্র ওনারই বাড়ি। আচ্ছা। এখন অবশ্য অনেক বাড়িঘর হয়ে গেছে, কিন্তু একমাত্র ওনারই বাড়ি ছিল। তখন বাবাকে লোকটা জিজ্ঞেস করছে যে কে, মানে আসতে কথা, মানে কি কোনো অসুবিধা হয়েছে বা কত বাধার সম্মুখীন হয়েছিল। তখন বাবা বললো যে এরকম এরকম কুকুরগুলো খুব পেছনে লেগেছে। লোকটা বলছে, এখানে কুকুরগুলো তো খুব শান্ত, তোমরা তো জানোই। বলছে, হ্যাঁ, কিন্তু আজকে খুব কুকুরগুলো পেছনে লেগেছিল, আর পা যেন চলছেই না। বলছে, যাওয়ার সময় তাহলে আমাদের সাথে এরকম হবে? বলছে, না, যাওয়ার সময় তোমাদের সাথে কিছু হবে না। তখন উনি কিছু একটা জল তৈরি করে রেখেছিল, ওনার কথায় উনি নাকি ওটা কোনো জিনকে দিয়ে আনিয়েছে জলটা। ওনার এই জিনিসটা নিয়ে তুমি বাড়িতে ছিটিয়ে দেবে। আর কিছু ফর্দ লিখে দিয়েছিল। ফর্দের মধ্যে ছিল তোমার কাঠের গুঁড়ো, সর্ষে, তারপরে ওদের আবার কি জমজমের যে জল, হুম হুম। জমজমের জলটা থাকে, জমজম। হ্যাঁ। মসজিদে থাকে নাকি হুম জলটা, হুম হুম। কেওড়া জল, গোলাপ জল, আতর, ওরকম তো সব। সুরমা, হ্যাঁ। মানে মুসলিমদের যা যা, ওনাদের যা যা প্রয়োজনীয় হুম সবকিছু আনিয়েছে। আনানোর পর তো আমার বাবা মাকে বলেছিল, মানে যেদিনকে আসবে আর কি, হুম হুম। সেদিনকে বাবাকে বলেছিল বাড়িতে যেন আমরা দুজনে না থাকি, আর পুরো মানে কাজটা হবে আপনারা রাত্রে। দুজন বলতে আপনি আর আপনার ভাই? হ্যাঁ, আমরা দুজন যাতে না থাকি, কেন মায়ের কাছ থেকে যখন ছাড়াবে সেটা আমাদের উপর অ্যাটাক করতে পারে। হুম হুম। অল্প বয়সী সাধারণত যারা থাকে তাদের উপর অ্যাটাক করা হয়। হ্যাঁ। তো আমার দাদুকেও থাকতে না করছিল, কিন্তু আমার দাদু মানে খুব করে রিকোয়েস্ট করেছিল যাতে আমার মায়ের পাশে থাকতে পারে। হুম নিয়ে আমার দাদু, দিদা ছিল আর আমার বাবা ছিল। আর আমার ছোট মামা আমাদেরকে, যেহেতু আমরা মানে ক্লাস
মানে ঘটনাটা শুরু হয়েছিল ক্লাস 3-4 থেকে। আর হুম, ঘটনাটা যবে শেষ হয়েছে তখন আমি ক্লাস 5 এ পড়ি। হুম, তখন আমি ক্লাস 5 এ পড়ি, তো একটু ভয় ভয়ই পাবো। আর বারবার করে মায়ের কি হয়েছে, মায়ের কি হয়েছে, ওই জন্য থেকে তো মামা আমাদেরকে নিয়ে অনেকটা দূরে গঙ্গার ঘাটে চলে গেছে। শেষ হওয়াতে প্রায় বলেছিল যে এরকম টাইম, তখন তার এত ফোনের চলাচল ছিল না, বলেছিল যে এরকম সময় হলে তোরা চলে আসবি। আসার পর জানতে পারি একটা যজ্ঞ টাইপের হয়েছিল ওইখানে। যজ্ঞ হওয়ার পর আমার মায়ের গায়ে না প্রচুর দাগ এসে, যখন দেখি না মায়ের গায়ে মানে মনে হচ্ছে না মাকে খুব মেরেছে। যে পাঁচিল থেকে পড়ে গেলে বা কেউ লাঠি দিয়ে মারলে বা চর ঘুষি মারলে পরে যেরকম দাগ হয় না গায়ে, কালছিটে দাগ, হুম, হুম। এসে দেখছি এরকম কালচে দাগ হয়ে গেছে। আমি বাবাকে বলেছি, তুমি কি মায়ের সাথে ঝগড়া হওয়াতে মাকে মেরেছো? বলছে কিচ্ছু মারিনি, কোনো কিছু মারিনি। বাবা যেটা বললো যে যখন যজ্ঞটা যখন শুরু করেছে না তখন থেকে মা পাগলামি শুরু করেছে, আচ্ছা, এটা ওই দেওয়ালে কপাল ভদ্রলোকই ঠুকে নি। যজ্ঞ করেছিলেন, মানে যিনি মুসলিম যে ভদ্রলোক? হ্যাঁ, যজ্ঞ বলতে ওনাদের যেরকম যজ্ঞ করে আর কি। আচ্ছা। মানে যজ্ঞ বলে না, ওনাদের ভাষা অন্য কিছু একটা বলে, আমরা সেটাকে যজ্ঞ বলছি। হুম, হুম। মানে ওদের ভাষা ওটা পোড়াচ্ছে কিছু, আচ্ছা। কিন্তু ওটাকে আমরা তো যেহেতু ওরকমই কাঠের গুঁড়ো টুড়ো পোড়াচ্ছে, তা আমরা ওটাকে যজ্ঞই বলি। টিকে, কাঠের গুঁড়ো, এরকম অনেক কিছু থাকে যেগুলো পোড়ানো হয়। হুম। টিকে, কাঠের গুঁড়ো, এরকম অনেক কিছু থাকে যেগুলো পোড়ানো হয়। ধুনো ছিল, কাঠের হ্যাঁ, গুঁড়ো ছিল ওনাদের, হ্যাঁ। সে গোলাপ জল, কেওড়া জল, হুম, আতর, সুরমা, অনেক কিছু ছিল। যেহেতু আমি পুরো প্রসেসটা দেখিনি তাই খুব একটা বলতে পারবো না। হুম, হুম, লাস্টে আমার বাবা একটা বোতল দেখালো আমাদেরকে, হুম, হুম। বোতলটার মধ্যে না শুধু ধোঁয়া ভর্তি। আচ্ছা, মানে মুখটা আটকানো বোতলের? মুখটা আটকানো মানে কাঁচের বোতল? মুখটা একটা কালো কাপড় দিয়ে আটকানো, কোনো ছিপি দিয়ে আটকানো না, কাঁচের বোতল একটা কালো মানে কাপড় দিয়ে আটকানো। তো উনি ধোঁয়া ওটা ভর্তি রাখতে ভেতরে? হ্যাঁ, ভেতরে শুধু ধোঁয়া ভর্তি। আচ্ছা। বাবা ওটা দেখিয়ে বললো এটা যাতে কোনো রকম ভাবে না ভাঙে, কেন উনি এটা 4 দিন পর এসে নিয়ে যাবে। আর মায়ের গলায় একটা মাদুলি দিয়েছিল, যে মাদুলিটা মাকে বলেছিল সারা জীবন ধরে রাখতে। আর এবং প্রথমে বলেছিল গলায় পড়ে থাকতে। হুম, তো আমার মার মানে যখন সুস্থ হয়ে যাওয়াটা, মানে গলায় বড় একটা মাদুলি তো মানে আনকমফোর্টেবল লাগছিল সবার সামনে একটা বড় মাদুলি গলার মধ্যে। হুম, তো উনি ওটা হাতে পরে নিয়েছিল পরে। বাবা তখন বললো যে মায়ের শরীরে কেউ, মানে আমাদের কাটোয়া থেকে আমাদের খুব পরিচিত একজন হুম, হুম। বাবার শরীরে পাঠিয়েছিল, একজন লোক মারা কার গেছিল শরীরে মানে পাঠিয়েছিলেন? মানে আপনার বাবার শরীরে? মায়ের শরীরে, আচ্ছা, মানে হ্যাঁ। বাবা যেটা বললো, হ্যাঁ, একজন আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একজন পুরুষ মানুষ, হুম, হুম, সে কিছুদিন আগে সুইসাইড করে মারা গেছে। তার আত্মা তো সঙ্গে সঙ্গে শান্তি পায় না, হুম, হুম, হুম। তারই আত্মাটাকে বশ করে আমার মাকে মেরে ফেলার জন্য পাঠানো হয়েছিল। মানে কেননা আপনাদের আমার আত্মীয়দের মধ্যেই কেউ? আমাদের একদম নিজের লোক। আচ্ছা। মানে এটা নামটা আমি কেন? নিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। মানে সেটা নিতে হবে না, কিন্তু মানে কেন? মানে ওনার কি আক্রোশ, কিসের আক্রোশ ছিল? আক্রোশটা বলতে আমার আমি হবার পর আমার বাবা আমার বিয়ের 1 বছর পর আমি হয়েছে, ঠিক আছে? হুম, তো আমার দাদুদের যা জায়গা জমি ছিল ওটা ভাগ হচ্ছিল, মানে কার কটা ছেলে আছে হুম, হুম। সেরকম হিসাবে জায়গা জমি ভাগ হচ্ছিল, মানে সমান সমান ভাগে না। আচ্ছা, ধরুন আমার কোনো জ্যাঠার 4টে ছেলে আছে, 4 ভাগে বেশি, একটু বেশি। আচ্ছা। কারণ 3টে ছেলে আছে, তার হুম, ভাগে এরকম বেশি। কিন্তু আমার মামার বাড়ির লোক আর আমার মামা বলেছিল যে ওরকম কেন হবে, হুম, হুম, আর যেটা বাবার সম্পত্তি মানে সব ছেলেদের সমান সমান ভাগ হবে। হুম, এবার এটা যে যে এই কথাটা বলেছিল, যার যত বেশি ছিল তার জায়গা ততটা পরিমাণ বেশি ছিল, তারই আক্রোশ, মানে তারই সব থেকে বেশি ছেলে, তার 4টে ছেলে, 4টে ছেলে একটা মেয়ে, আর প্রত্যেকেরই দুটো একটা করে এরকম ছিল। আর আমার বাবার তো ছেলেই ছিল না তখন, আমার ভাই পরে হয়েছে যেহেতু। তখন থেকে ওনার রাগটা ছিল যে আমার মা আর মামার বাড়ির লোকের জন্য বাকি সবাই যে জিনিসটা বুঝতে পেরেছে যে সমান সমান ভাগে ভাগ করা উচিত। এবার তোমার ছেলে বেশি আছে, তুমি তোমার সম্পত্তি কিরকম ভাবে বাড়াবে সেটা তোমার দায়িত্ব। হুম, আমার বাবার যেহেতু আমি একাই মেয়ে, তাহলে আমার বাবার অল্প একটুখানি জায়গা দিলেও আমার বাবার হয়ে যেত। কিন্তু সেই জায়গায় আমার বাবা মা আর বাবা, মামার বাড়ির লোক, এদের বোঝানোর জন্য সবাই বুঝতে পেরেছে না সমান সমান জায়গার ভাগ করতে হবে।
যার জন্য উনি যে ভেবেছিল যে ওনার কোন জায়গায় মানে ওনার জায়গাটা একটু বেশি পরিমাণে হবে, উনি একটু বেশি ভাগ পাবে, সেটা আর হলো না। হুম। তবে থেকে আমার মায়ের উপরে রাগ। তো অনেকদিন ধরে চেষ্টা করেছিল, খুঁজ খাজ কিছু মানে ক্ষতি করার চেষ্টা করেছিল। হ্যাঁ, সেগুলো কোনোভাবে ব্যর্থ হওয়ার পর পেরে উঠছিল উনি না এটা তারপরে? করেছেন। আচ্ছা। এটা কি কোনো মানে মুসলমান কোনো কারোর কাছ থেকে করানো হয়েছিল নাকি মানে কোনো হ্যাঁ, ওখানে তান্ত্রিক? একটা লেপওয়ালা আসতো, আচ্ছা। লেপ বিক্রি করতে আসতো। ওনার কাছ থেকে এটা করেছে। আর এটা করেছে কখন, আমরা যবে থেকে আমার মা ওরকম কানে ব্যথা অসুস্থ হয়েছিল তার কিছুদিন আগে কার্তিক পুজো ছিল। আচ্ছা, এটা আর কি কার্তিক তন্ত্র মতে করা হয়েছিল নাকি মানে মুসলিম মতে করা হয়েছিল, সেটা কি মনে হয়? মুসলিম মতে। আচ্ছা। জিন বলছি না আপনাকে। হুম হুম হুম, জিন জিন। আচ্ছা। আর মুসলিম মতে করা হয়েছিল বলে উনি ছাড়াতে পেরেছেন। আচ্ছা। আর যেই মানে জিনটি এসেছিল, মানে যে মারা গেছিলেন, যে ভদ্রলোক মারা উনিও গেছিলেন। মুসলিম। আচ্ছা। আচ্ছা। আর আমার মা প্রায় ওরকম মুসলিমদের মতো পানি বলতো। হুম হুম হুম। এবারে কাউকে ছোট করছি না আমি, হুম কিন্তু দেখবে মুসলিমরা অনেক সময় একটু অনেক কথা আমাদের থেকে একটু আলাদা ধরনের বলে। হুম পানি হুম। বলে, ভাইয়া বলে, ভাবি বলে। মানে উর্দু আলফাজ বা এরকম এই জিনিসগুলো হ্যাঁ ব্যবহার হ্যাঁ করে। হ্যাঁ, এরকম ভাবে কথা বলতো আমার মা যখন তখন। হুম আর যেটা করেছিল ওটা পরে আমার মা আমার বাবা ওই লেপওয়ালাকে জিজ্ঞেস করে হুম। জানতে পেরেছিল। উনি বলে দিয়েছিল, উনি পুরো ডেসক্রিপশন দিয়ে দিয়েছিল যে এরকম লোক, ঠিক তোমার গ্রামের বাড়িতে এরকম জায়গায় বাড়ি, এরকম দেখতে। মানে ওই লেপওয়ালাকে দিয়েই করে করানো হয়েছিল? হ্যাঁ, লেপওয়ালা প্রত্যেক বছর ওরকম সময় আসতো। হুম। উনি এরকম অল্প কিছু টাকার বিনিময়ে লোকের অনেক ক্ষতি করেছে, অনেক লোকের অনেক ক্ষতি করেছে। মানে উনি শুধু খারাপটা করতে জানেন, উনি ভালোটা জানেন না। উনি নিজেই করতেন না? হ্যাঁ, ওই যে লেপওয়ালা যে আছে না, উনি শুধু খারাপটা করতে জানেন, ভালোটা জানেন না। আমার আমার বাবাকে জিজ্ঞেস করেছিল, যিনি আমার মায়ের কাছ থেকে এটা ছাড়িয়েছি, হুম যে যে তোমার বউয়ের সাথে এরকম করেছে আমি কি তার কাছে এটা পাঠিয়ে দেবো? আমার বাবা বলেছিল যদি ওপরে যদি ঈশ্বর বলে কিছু থাকে, হুম। মানে এটার ফল সেই দেবে, আমি দিতে চাই না। কেননা আমি যেটা ভোগ করেছি সেটা আমি চাই না আমার শত্রুও ভোগ করুক। দেখো প্রায় ৩-৪টে বছর আমরা যেভাবে আমাদেরকে টর্চার করেছে আমার মা, মারধর, গালাগালাজ, মানে গালিগালাজ, উৎপাত, রান্না বান্না করতো না। মানে আমাদের গায়ে না যখন তখন কি হতো জানতো, শীতকালে জল ছুঁড়ে মারতো, ঠান্ডা জল নখ দিয়ে আছড়ে দিত। আমাদের খেতে চাইলে বলতো মাটি খা, এটা খা, ওটা খা, আমি আমার ভাগের থেকে কাউকে কিছু দেবো না। এটা কতদিন চলেছিল আপনি বললেন যেন? ক্লাস 3-4 থেকে ক্লাস 5 অবধি। আচ্ছা, মানে ১-১.৫ বছর মতো চলেছিল? হুম। ২ বছরের কাছাকাছি। হুম তারপরে ওই যে কাঁচের বোতলটা, হুম হুম। ওটা উনি একদিন রাত্রেবেলা উম, ওই 4 দিন যেদিন হবে সেদিনকে, রাত্রেবেলাও বলাটা ভুল, মানে হ্যাঁ রাত্রেবেলায়, মানে 3টে 3:30টার সময় একদম ঘন অন্ধকার, হুম সেই সময় উনি এসেছেন একটা কালো রঙের মানে কাপড় পরে, হুম মানে ওই যে হারাপি সার্প টাইপের কিছু একটা বলে, একটা কালো রঙের, হুম। ওটা পরে এসছে। উনি বোতলটা নিয়ে গেল, নিয়ে আমার বাবা বলছে বোতলটা কি করে, বলছে বোতলটা আমি মাঠে ফেলে দেবো। মাঠে? হ্যাঁ, মানে ওনার বাড়ির পাশে মাঠে ফেলে দেবে। নিয়ে আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নিয়ে গিয়ে ফেলে দাও, তুমি তোমার মতো। প্রথমে আমার বাবাকে বলেছিল তুমি কি পারবে। বাবা বলছে কি আমি যদি মানে ধরো নিয়ে যেতে যেতে কোনোভাবে সে উম, ভয় দেখালো বা কিছু হুম হুম করলো, আমার বাবা যদি পড়ে গিয়ে ফেটে গেল তো সেটা বেরিয়ে যাবে, হুম হুম। সে তো আর আটকা থাকবে না। কিন্তু ওই যে 4 দিন পর যে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা, তখনও কিন্তু আমরা দেখেছি ওর মধ্যে ধোঁয়া আছে, পুরো ধোঁয়াটা ভর্তি। মানে যে কদিন আপনারা বাড়িতে রেখেছিলেন তখনও মানে চোখের সামনে থাকতো না, কিছু দিয়ে ঢেকে রেখে দিতেন ওটাকে? না, চোখের সামনেই থাকতো, শোকেসের ভিতরে মানে ভরা, সবসময় ধোয়া হয়ে থাকতো ভেতরে? সব সময় ধোঁয়া। সেটা কি মুভ করতো ভেতরে, নড়াচড়া করতো না একভাবে থাকতো? আমি বুঝতে পারিনি তখন আসলে, তখন ছোট এখন জিনিসটা কি, এখন একটা কৌতূহল হয়েছে যে দেখবো, তখন তো অতটা ছিল না, তখন ভয় পেতাম ওটাকে। হুম হুম মায়ের শরীরে যেটা ছিল ওটা ওর ভেতরে ভরা আছে, ভয় পেতাম। হুম। এ নিয়ে আমার বাবা বলছে তাহলে আমরা, তুমি যে মাঠে ফেলবে, মাঠটা তো পুরো ফাঁকা। হুম। বলছে ফাঁকা থাক না, আমি ওকে মাঠে ফেলবো, ও ঠিক ওর মতো উড়ে যাবে। আচ্ছা, সেটাকে কি পুরোপুরি একদম শেষ করে দেওয়া যায় না? যেমন হয়, আমি যেইটুকু জানি যে আমাদের হিন্দু মতে মানে যজ্ঞের আগুনে বা ইয়ে একদম ফেলে সেটাকে পুড়িয়ে শেষ না করে তার দেওয়া হয়। সেটা জানি না তারপরে কি হয়েছে, কিন্তু আমার মায়ের আর কোনোদিন কিছু দেখেওনি,
হুম। কোনোদিন কিছু আর হয়ও নি ওটা ঘটনাটার পর। আচ্ছা। আর যারা এটা চালান করেছিলেন আপনাদের যারা আত্মীয় তারা বললেন? ক্ষমা চেয়েছে আমার মায়ের কাছে। মানে ক্ষমা যে ওরা এটা করেছে বলে ক্ষমা চেয়েছে সেটা না। মানে হুম, অন্যভাবে ক্ষমা চেয়েছে। আচ্ছা। মানে যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও। তারপরে সমান ভাগেই সব ভাগ হয়েছে? হ্যাঁ, সমানভাবে সমানভাবে ভাগ তো সেই সময়ই হয়ে গেছিল। আচ্ছা। মানে এটা তার ওই যে রাগ একটা, হুম, আক্রোশ। হুম, আমার বাবাকেও নাকি একবার এমন আমার বাবা মাছ ধরতো, মানে আমাদের ওখানে অজয় নদী আর গঙ্গা একসাথে, মানে মোহনা টাইপের ছিল। হুম, হুম, মানে তুমি যখন নদীটা পার হবে তুমি গঙ্গার জল কোনটা আর নদীর জল কোনটা বুঝতে পারবে। হুম, তো ওরকম নদীতে মাছ ধরতো, মানে বছরে একটা করে ট্যাক্স দিত। আর হুম, প্রত্যেক মানে মানে পুরো বছরটাই নদীর মধ্যে মাছ ধরতো। আমার বাবা, জ্যাঠা, কাকা, দাদু প্রত্যেকের ওই একটাই ব্যবসা ছিল। নদী থেকে মাছ ধরতো, নদী থেকে মাছ নিয়ে ওটা বাজারে বিক্রি করতো। আচ্ছা। নিয়ে বাবা বলছে একই জায়গায় 3 জন 4 জন মিলে জাল ফেলছে। হুম, প্রত্যেকের জালে কিছু না কিছু আসছে। আমার বাবার জালে পড়ছে কি সাপ, তারপরে সে মরা গরু টরু ভেসে যায় না নদী থেকে, হুম, হুম, ওইসব এগুলো পড়ছে, মানে কিচ্ছু পড়ছে না। আবার এক এক সময়তে এত মাছ এক একটা জায়গা, মানে এক একজন পুরো মানে ভর্তি হয়ে যাচ্ছে, হুম। জাল ভর্তি করে তুলতে পারছে না ভারীতে, কিন্তু আমার বাবার কিছুই করছে না। মানে একটা মাছও উঠছে না? একটা মাছও উঠছে না, এরকম করে প্রায় অনেক দিন কেটেছে। তারপরে আমার এক দাদু ওনাকে একজনের বাড়িতে নিয়ে গিয়ে হুম, একটু ঝাড়িয়ে নিয়ে এসছে বা আরো কিছু দিয়েছিল উনি। তারপর থেকে নাকি বাবার আবার মাছ যেমন উঠতো সেরকম ওঠা শুরু হয়েছিল। মানে খুচখাচ করে আমাদের ক্ষতি করবার অনেক চেষ্টা করেছিল, লাস্টে যখন মানে দেখলো যে কোনোভাবে দমানো গেল না আমার বাবা মাকে, তখন ওই মাকে মেরে ফেলার জন্য এটা করেছে। আচ্ছা, যেই ভদ্রলোক আপনাদের সাহায্য করলেন, যে হুম বোতলে এরকম বন্দি করে, হুম। তো উনি কি মানে এটা তার পারিশ্রমিকের বিনিময়ে করেছেন না তার স্বেচ্ছাতেই করেছেন পুরো ব্যাপারটা? না, উনি বলেছিল তোমরা মন থেকে যা দেবে তাই না, আচ্ছা। মানে কিছুটা পারিশ্রমিক তো দিতেই হবে। হুম, মানে ওনার কোনো ডিমান্ড ছিল না যে আমাকে এটা দিতে লাগবে হুম, বা ওটা। তো বাবা খুশি হয়ে সেই সময় 200 টাকা দিয়েছিল। কারণ তখন 200 টাকা মানে আজ থেকে প্রায় ধরো 20 বছর আগেকার কথা বলছি আমি। হুম, 18 20 এরকম বছর হয়, তখন 200 টাকার মানে এখনকার 500 টাকার সমান হবে হয়তো। হুম, আর আমার বাবার ওর থেকে বেশি সামর্থ্য ছিল না। হুম। উনি সেটাই খুশি হয়ে নিয়েছিলেন? উনি সেটাই খুশি হয়ে, তারপর থেকে এখনো অব্দি ওনার সাথে আমাদের রিলেশনটা খুব ভালো আছে, মানে একটা পরিবারের মতো হয়ে গেছে। আচ্ছা। তো এই ঘটনাটা মানে এইখানে এরম ভাবে আর কি ইয়ে হলো? হ্যাঁ, মানে এটা হয়তো এখন আমি যে বলছি হয়তো খুব হুম, একটা ভয়ের লাগলো না। হুম, কিন্তু আমরা যে সময়টা কাটিয়েছি সেটা খুবই ভয়ের ছিল আমাদের জন্য। আমরা আতঙ্কে থাকতাম, এই বুঝি মা মারলো, এই বুঝি মা আঁচড়ে দিল, হুম। এই বুঝি মা গালাগালি করলো। আসলে বিভিন্ন ভাবে ঘটনা, এত ঘটনা আমরা চারিদিকে শুনি, দেখি। অনেক ঘটনা হয়তো রং চড়িয়ে বলা হয় বা অনেক ঘটনা সত্যি হয়তো ঘটেছে। এবার এগুলো যার যার মানে বিচার, যার যার এগুলো যেমন দেখো বিশ্বাস। একটা জিনিস কি বলতো, রং চড়িয়ে বললে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, এটা ন্যাচারাল জিনিস। এরকম জিনিস আমি মানে হ্যাঁ, শুনেছি, যে এগুলো আমি বন্দি। এটা বলবো না যে আমরা লোককে দেখতে পেতাম হুম, বা কিছু, হুম, সেরকম কিছু না। এরকমই যেটা আমরা দেখতে পেয়েছি ওই একবার আমি ওরকম দেখতে পেয়েছি। আমার মা বলতো যে এখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কখনো দেখতে পাইনি, শুধু হয়তো উনি একাই দেখতে পেতেন। হুম, তোমাকে কারণ যেমন বলেছিলাম যে ঠাকুমা দেখতে পেতো 4 5 জন বাড়িতে এসে বসে আছে, কিন্তু আমরা দেখতে পেতাম না। হুম, এটা ঠিক সত্যি সেরকম, সত্যি ব্যাপার। মানে ধরুন, একদম চোখের সামনে ঘটে যাওয়া, নিজেরা ফেস করা একটা ব্যাপার। কোনো প্রাণী পার্টিকুলার কোনো রংকে দেখতে পায় না, সেটা আমরা হয়তো দেখতে পাই, তাই বলে কি সেই রংটা সেই প্রাণীটা দেখতে পায় না মানে সেটার অস্তিত্ব নেই? বা ধরুন আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না, অন্য কোনো প্রাণী শুনতে পাচ্ছে বা কিছু জিনিস হুম, দেখতে পাচ্ছে, সেটা অনেক আমরা। সময় দেখবে কুকুর বিড়াল হঠাৎ রাত্রেবেলা হুম, চিল্লিয়ে হুম, ওঠে, তারা হুম, কিন্তু বুঝতে পারে। হুম। আমি আরেকটা ঘটনা রেকর্ডিং এর ক্ষেত্রেও বলছিলাম যে সাপ সাধারণত মানে ওরা থার্মাল ইমেজিং এর মাধ্যমে দেখে, মানে যেই প্রাণী শরীরে রক্ত গরম, মানে হুম রক্ত গরম রক্তের প্রাণী আর কি, হুম উষ্ণ শনীত প্রাণী তো, তাদের ইমেজিংটা ওরকম ভাবে হয়, মানে থার্মাল ইমেজিং ওদের ব্রেনে ভেসে ওঠে। তো ওরা বুঝতে পারে যে এটা একটা প্রাণী বা ওটা ওর শিকার বা এরকম। কিন্তু ওরা মানে কোল্ড কিছু ওরা দেখতে পায় না ওরকম ভাবে।
তো না। রাতের আকাশের মানে আর তুমি এই তারা। যে জিন যে কথাটা আমি বললাম না, এই জিন হুম কিন্তু হুম অনেক সময় সাপের রূপ ধরেও আসে। ওরা বিভিন্ন রকম রূপ ধরতে পারে, আমি যেটুকু শুনেছি বা জানি বিভিন্ন কেন রকম। আমার দাদু দিদারা আমার মাও কিন্তু বাংলাদেশেই মানে মায়ের জন্মও বাংলাদেশে। আচ্ছা। মানে ওরা সে হিন্দু মুসলিমের যখন যুদ্ধ হচ্ছিল হুম তখন আমার মারা এখানে চলে এসেছে। হুম তো আমার দিদা বলতো যে এরকম ওনাদের আশেপাশে নাকি এরকম থাকতো হুম যে সাপের রূপে থাকতো। হুম হুম। যদি কেউ সাপটাকে মেরে ফেললো তো তারপরে নাকি তার পুরো বংশকে ক্ষতি করে দিত, এরকম আমরা মানে এটা শুনেছি। রক্ষা করার জন্য ঘুরে বেড়াতো আশেপাশে। হুম। আচ্ছা। হুম জিনরা নাকি সাপের রূপ নিতে খুব হুম। ভালোবাসে। আচ্ছা সাপের রূপ, তারপরে কখনো শিয়ালের রূপ। আচ্ছা। তো ওইটাই মানে যেটা আমরা হয়তো মানে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, মানেই যে হুম সেটার হুম। অস্তিত্ব নেই একেবারে, মানে সেটা ওরম ভাবে এই যে বোঝা আমি যায় না। এখানে আমার শ্বশুরবাড়িতে আমি এসেছি 2.5 বছর হলো। আমি হুম এখন অব্দি নিজে কোনোদিন ওই জিনিসটা দেখিনি। কিন্তু লোকের মুখে শুনেছি, মানে অনেকেই যারা অনেকেই হুম আছে যে বলে হুম যে হুম আমাদের এখানে একটা আমি আমি দেখিনি তাল গাছটা। হুম হুম। একটা তাল গাছ নাকি বিরাট বড় একটা তাল গাছ ছিল, কিন্তু তাল গাছে কোনো তাল হতো না। আচ্ছা। গাছে কোনো তাল হতো না। তো একজনই পার্টিকুলার একটা লোক ওখানে প্রচুর সবসময় ও যখনই আসতো তখনই দেখতে পেত। আর দেখতে পেয়েও ও অজ্ঞান হয়ে যেত। আরো অনেক কেউ দেখেছে, ধরো আমি যাচ্ছি, ধরো আমি বেরিয়েছি, ঠিক আছে? তো হুম। আমার সামনে আছে, সামনে থেকে এমন হয়ে গেল কি, মানে এমন লম্বা হয়ে গেল যে আকাশের দিকে তাকালেও তুমি যেন সে আরো লম্বা হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন এটা? না আমি দেখিনি, এটা আমি লোকের মুখে শুনেছি। আচ্ছা। সব এই মানে গ্রামের একদম, দিকেই আপনাদের ওখানে? হ্যাঁ এরকম লম্বা হয়ে যেত। আর আমাদের এইখানে কিরকম জানো তো, আমাদের এখানে হচ্ছে গিয়ে আমাদের শহরে কি হয়, গঙ্গার ঘাটে একটা শ্মশান থাকে। হুম হুম সেই শ্মশানে তুমি যদি ব্রাহ্মণ হও তোমাকেও ওই শ্মশানেই পোড়ানো হবে। হুম আর তুমি যদি মুচি মেথর হও তোমাকেও ওই শ্মশানে পোড়ানো হবে, তাই তো? হুম 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 কিন্তু আমাদের এখানে নিয়মটা হচ্ছে গিয়ে যে ব্রাহ্মণদের জন্য একটা শ্মশান, হুম চাষাদের জন্য একটা আলাদা শ্মশান। মানে বিভিন্ন যে যে হিন্দু ধর্মের যে বিভিন্ন জাতি আছে হুম হুম। প্রত্যেকের জন্য আলাদা আলাদা শ্মশান। তুমি শ্মশানটাকে এমনি অবস্থা দেখলে পরে বুঝতে পারবে না যে ওটা শ্মশান। মানে মাঠে ঘাটে নর্মালি এমনি হ্যাঁ ইয়ে করা মাঠে ঘাটে। যেমন হয়ে থাকে। হ্যাঁ। রাত্রের বেলা তো বুঝতেই পারবে না, দিনের বেলা গেলে পরে বুঝতে পারবে। কারণটা হচ্ছে ওখানে যে মানে পোড়ানো না হলো যে কালো কালো যে জায়গাটা পোড়ানো হচ্ছে, জায়গাটাতে কালো হয়ে থাকছে। হুম 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 আর পোড়ানোর পর যে হাড়ি টাড়ি এসব থাকে হুম হুম হুম। সেগুলোতেই বোঝা যায় যে ওটা শ্মশান। রাত্রেবেলা গেলে পরে বোঝা যাবে না। আচ্ছা। তো আজকে মানে এই ঘটনাটা এই অবধি থাক। হুম। আরো ঘটনা যদি থেকে থাকে পরবর্তী ক্ষেত্রে শুনে নেবো আপনার থেকে। আহ ভালো লাগলো ঘটনাটা শুনে। দেখি দর্শক বন্ধুরা বা যারা শ্রোতাগণ রয়েছেন তারা কি বলেন ঘটনাটা সম্পর্কে। অবশ্যই। নিশ্চয়ই তাহলে তবে আজ। হ্যাঁ এতটুকু হ্যাঁ। কথা বলতে চাই, এটা আমার জীবনে মানে হুম আমার হুম। মায়ের সাথে ঘটে যাওয়া একটা নিজের চোখে দেখা, নিজেরা মানে সাক্ষী, এটা মানে আপনাদের ওপর ঘটনা। দিয়ে বয়ে গেছে, মানে একদম ওপর হ্যাঁ, দিয়ে বয়ে গেছে। মানে আমি যে কথাটা এখন বললাম হয়তো হুম অনেকেরই হুম মনে হবে কি এমন ব্যাপার, কানে ব্যথা করতো এরকম কেউ এসেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন যে সময়টা ছিলাম আমাদের কি হুম হতো যে আমরা একটা আতঙ্কে থাকতাম। মাকে দেখলে পরে মা হচ্ছে একটা ভালোবাসার জিনিস, স্নেহের জিনিস। হুম কিন্তু আমরা সেই মাকেই ভয় পেতাম। মা হুম। খাবার খেয়ে নিচ্ছে, মা আমাদেরকে ধরে ধরে মারছে। আতঙ্কের কারণ হয়ে গেছে। আতঙ্ক মানে স্কুল থেকে যখন বাড়িতে আসতাম না তখন খালি মনে হুম হতো যেন সব যত হয়েছে যেন মায়ের সামনাসামনি না হতে হয়। হুম 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 আর আমি তো তবু স্কুলে গিয়ে বেঁচে যেতাম, আমার ভাই তো 1 বছর স্কুলেও যেত না। পরে আমার ভাই যখন মাকে ছাড়ানো হয় তার কয়েকদিন আগে এরকম স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু গোটা একটা বছর ভাই এরকম মায়ের সাথেই কাটিয়েছে। তো আমার থেকে বেশি অত্যাচারিত হয়েছে আমার ভাই। আমরা দু ভাই বোনে একা বসে থাকলে এখনো মাঝে মাঝে আলোচনা করি যে ভাই হুম কি হুম হলো, হুম। কি হয়েছিল আমাদের সাথে। একটা কিন- বিভীষিকা মতো ছিল ওই টাইমটা। হুম। ঠিক আছে, আপাতত এই অবধি থাক তাহলে আজকে। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।